দেখো, মা হওয়া কিন্তু ভগবানের একটা আশীর্বাদ। মানে ভগবানের আশীর্বাদ ধন্য হলে সে সন্ততির মা হতে পারে। এটা আমরা ভাবি। হুম। এখনকার দিনে অনেকেই ইচ্ছে করে বাচ্চা নিতে চায় না, সেটা আলাদা ব্যাপার। তাদের কেরিয়ারের দিকে তারা এত ফোকাস যে তারা এইসব ব্যাপারে অতটা মানে এই ব্যাপারে ইমোশনাল নয়। কিন্তু আমরা জানি যে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য, আমাদের পরের জেনারেশন তৈরি করার জন্য কিন্তু এই সন্তানের ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি প্রায়োরিটি, মানে আমাদের জেনারেশনের কাছে ছিল। এখনকার জেনারেশনের চিন্তাভাবনা একদমই অন্য ধরনের, তাদের ব্যাপারটা আলাদা। তো সেই জায়গায় এই যে সুস্মিতা, এ ৩ মাস ১০ দিন পর মা হয়েছে, এটা নিয়ে কিন্তু সেই লেভেলের বিতর্ক হচ্ছে না। তার কারণ আল্টিমেটলি ও মা হতে চেয়েছে, ও মা হয়েছে। সবথেকে বড় কথা, ও কোনো রকম মানে লোকের কথায় কান দিয়ে নিজের কোনো ক্ষতি করেনি। ঠিক আছে? ও আল্টিমেটলি যেটা চেয়েছিল যে আমি সন্তানের মা হব, সেটা হতে পেরেছে। মাস পর হয়েছে, কতদিন পর হয়েছে, বিয়ের মাস পর হয়েছে, এখন সেটা সেকেন্ডারি ইস্যু হয়ে গেছে। সেম জিনিসটা আমাদের এই যে মারুকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হতো, সেখানে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা প্রায় বন্ধ করে দিয়েছে। তার কারণ কি বলো তো? কারণ এখনও সন্তান প্রসব করবে, আর কিছুদিনের পরেই সে মা হতে চলেছে। তো এই সময় ওকে নিয়ে কন্ট্রোভার্সি না করাই ভালো, কারণ মানসিক ওর জায়গাটা নষ্ট হতে পারে, মানে সেই লেভেলের কন্ট্রোভার্সি। ঠিক আছে? সফট কন্ট্রোভার্সি করতেই পারে। তো সেই জন্য বেশ কয়েকদিন ধরেই আমরা মারুকে নিয়ে সেরকমভাবে কোনো কন্ট্রোভার্সি করছিলাম না, কারণ আলটিমেটলি ওর মায়ের কাছে এসছে, মায়ের কাছে আদরে রয়েছে, আপ্যায়নও রয়েছে, ভালো রয়েছে, মন ভালো রয়েছে, শরীর ভালো রয়েছে, ব্যাস দ্যাটস ইট। আর কিছু দরকার নেই। এবার ভেরি রিসেন্ট দেখছি আমরা যে মারু তার বাপের বাড়িতে ১ মাস কাটিয়ে হচ্ছে তোমার নিজের বাড়িতে গেছে, নিজের ভাড়া বাড়িতে। এবার সেখানে গিয়ে সব নোংরা, এই সেই হেনা তেনা এগুলো তো হবেই। ১ মাস একটা বাড়িতে যদি তুমি না থাকো, তাহলে নোংরা ফোংরা হবে। আর বিশেষ করে এই বর্ষাকাল, একটা গুমসুনি ওয়েদার, সেখানে জানলা দরজা না খুললে, ঠিকমতো রোজ ঝাড়পোছ না করলে একদমই বিচ্ছিরি অবস্থা হবে। তো সেটাই হয়েছে। তো এবার অনেকেরই বক্তব্য যে মারু কেন এই সময় বাপের বাড়ি থেকে ওর বাড়ি গেল। একদমই ঠিক কথা। কারণ ওর যে মানে সময়টা চলছে, সেই সময়টায় ওর সবার মধ্যে থাকাটাই ভালো, এবং সবথেকে বড় কথা, মায়ের কাছে থাকাটাই ভালো। সেফ অ্যান্ড সিকিউর জায়গা ওটা সবথেকে। তো সেই জায়গায় ও পাকামি করে কেন ওর নিজের বাড়িতে গেল? তাও আবার দোতলায় উঠতে হবে, এরকম একটা পজিশন, মানে সিঁড়ি দিয়ে নামতে হবে, উঠতে হবে, রিস্ক ব্যাপার। আর সিঁড়িটা বাইরের দিক দিয়ে, মানে জল ফল বৃষ্টি ফিষ্টি সব পড়ে। তো এরকম রিস্ক এর জায়গায় ওর যাওয়ার কোনো দরকার ছিল না। তাহলে ও কেন গেল? অ্যাকচুয়ালি কী জানো তো, যখন মেয়েদের নিজের সংসার হয়ে যায় না, তার প্রতি একটা টান থাকে। এটা যদি ওর শ্বশুরবাড়ির সংসার হতো, হয়তো ওর এতটা হতো না। কিন্তু যেহেতু ওর নিজে আলাদা করে একটা সংসার গুছিয়েছে, তো ইচ্ছে হয় যে কেমন আমার ঘরদোর রয়েছে, পরিষ্কার কী আছে কী না আছে, এটা সেটা একটু ইচ্ছা হয়। আর অনেক দিন ধরে ও নিজেই বলল যে মা বাবার যত্ন আদর পেয়েছে, তো এনার্জি অনেক সঞ্চয় করেছে। এবার ওর মনে হয়েছে যে না, বাড়িতে গিয়ে একটু আবার প্রাইভেটলি থাকি। এটা মনে হয়েছে অনেক লোকজনের মধ্যে না, একটু প্রাইভেটলি থাকি, সেটা একটা ব্যাপার। আরও একটা ব্যাপার ছিল, সেই জন্যই ও এসছে। সেটা হচ্ছে ওই যে টুকটুকি আছে না, রাজের দিদি, ও তো এখানে এসছে শ্বশুরবাড়িতে। তো ওকে ওর ঘরটা দেখানোর ইচ্ছে ওর ছিল, যে ও আমার বাড়িতে ওকে ডাকবো, ও আমার ঘরদোর দেখবে। ডাকবো মানে কি, তাকে নিমন্ত্রণ করে খাওয়াবো, তারপরে তো ডাকবো। নতুন বিয়ের পর ও তো আর ওদের বাড়িতে কোনো দিন আসেনি। তার জন্য ও আরও স্পেশালি এসছে। ঠিক আছে? এক তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য এসেছে, যাতে একটু ঝাড়পোছ করা যায়, দুদিন প্রাইভেট টাইম কাটানো যায়। প্লাস হচ্ছে রাজ আর রাজের দিদি, ওরা কিন্তু এসেছে, মানে ওই দিদিকেই অ্যাকচুয়ালি মেনলি ও ডেকে এনেছে নিমন্ত্রণ করে, ওকে দেখানোর ইচ্ছে ঘরদোরটা, সেই জন্য ওই এসছে। এবারে এসেছে, আসার পরে তো যা হয়েছে হয়েছে। এবারে স্বাভাবিক বাজারপত্র থাকবে না। হ্যাঁ, একটা দুটো সবজি ছাড়া কিছুই থাকবে না। এতদিন ছিল না, কি করে বাজারপত্র থাকবে? মাছ মাংস কিছুই নেই, সবজি কিছুই নেই। তো আমাদের মারুর বর বাজারে গেছে। তো বাজার থেকে আসার সময় ওর সঙ্গে রাজ হেঁটে হেঁটে চলে এসেছে। আর সাইকেলে করে হচ্ছে টুকটুকি ওর বরের সাইকেলে করে এসছে। তো সেই বাজার হাট নিয়ে এসেছে, তাতে দেখা গেল যে লাল শাক নিয়ে এসছে, আর তোমার হচ্ছে সবজি তখন কিছু নিয়ে এসেছে, আর বাদবাকিগুলো পরে আবার অনুপমকে নিয়ে এসছে। আর তারপরে রেখে নিয়ে এসছে মাছ। সেটা হচ্ছে ভোলা মাছ,
আর নিয়ে এসছে তোমার কাতলা মাছ, চিংড়ি মাছ, আর নিয়ে এসছে চিকেন। ঠিক আছে, এই হচ্ছে বাজার করেছে। এবার দেখো, চিংড়ি মাছ সব তরকারিতে দেওয়া যায়, বিশেষ করে লাল শাক কিনেছে, ওই জন্যই মনে হয় চিংড়ি মাছটা কিনেছে। তো চিংড়ি মাছ নিয়ে এসছে, ভালো করেছে। কাতলা মাছ এনেছে, সেটাও ভালো করেছে। কিন্তু এই ভোলা মাছটা না কেটে আনাটা খুব ভুল হয়েছে। এবার পম্পম নাকি বলেছে, মানে অনুপম নাকি বলেছে যে মাছ কেটে কেটে দিচ্ছিল না তার জন্য। তাহলে সেই মাছ না নেওয়াই ভালো। কারণ এই মুহূর্তে মারুর জন্য মাছ কাটা একটা যথেষ্ট যন্ত্রণার কাজ। আর বিশেষ করে এই ভোলা মাছ, কারণ এর সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ, সেগুলো ও কোথায় ধোবে? প্রথম কথা হচ্ছে এই যে একটা সিঙ্ক টাইপের ছিল, ওখান থেকে মনে হয় জল পাস হয় না, তাই জন্য এই বেসিনটাতেই ওরা সব ধোয়াধুয়ি করে। আর এই বেসিনে যদি মাছ ধোয়, মাছের আঁশ গুঁড়ো গুঁড়ো থাকবে, সেগুলো আটকে যাবে, জল যাবে না, একটা অস্বস্তিকর পরিবেশ। তো এই সময় এইরকম মাছ না নিয়ে আসাটাই ভালো। যারা মাছটা বাইরে গিয়ে ধুতে পারবে তাহলে ঠিক আছে। আমরা যেমনি, সত্যি কথা বলতে, সিঙ্কে মাছ খুব কম ধুই। চিকেন ধুলেও মানে মাছ একদমই ধুতে চাই না, কারণ বিশেষ করে এইসব কই মাছ, তারপরে হচ্ছে তোমার এই ভোলা মাছ, এগুলোর তো প্রচুর আঁশ, ছোটো 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 আঁশ, ওইগুলো জমে গেলে সিঙ্কের জল আর যেতে চাইবে না, ড্রেনের মুখ বন্ধ হয়ে যাবে। তাই বাইরে থেকে ধুয়ে আনাই ভালো। তো ওর তো পক্ষে সেটা সম্ভব নয়, তাহলে এরকম মাছ না নিয়ে আসাটাই উচিত ছিল। একদমই ভুল কাজ করেছে। তো যাই হোক, তারপর ওরকম উপুর হয়ে বসে মাছ কাটা ভীষণই কষ্টদায়ক। এবার মারু বলছে যে আমার মাছ কাটতে ভালো লাগে, কিন্তু মাছ কাটতে ভালো লাগে বলে এখন তো সেই পরিস্থিতি নেই। অত বড় পেটটা নিয়ে ওইভাবে বসে মাছ কাটাটা কিন্তু যথেষ্ট কষ্টকর। আমি বুঝে পাই না যে এখানে ওর বর কী বুদ্ধি সম্পন্ন যে এরকমভাবে মাছটা নিয়ে এলো। ওরকম মাছগুলো কাটতে কত সময় লাগে? আর তাছাড়া মারুরও ভুল হয়েছে। মারুরও উচিত ছিল যে মাছটাকে এখন রেখে দিই ফ্রিজে, ধীরে সুস্থে মাছটা কাটবোক্ষণে পরে। আম, তো এখন আমি অন্তত ওই কাতলা মাছটা আর মাংসটা করি। যখন মাছ আর মাংস দুটোই করার ইচ্ছে, কাতলা মাছটা আর মাংসটা করি। ওই মাছটা আজকের কাটা কোনো দরকারই ছিল না, কারণ এত কষ্ট। আচ্ছা, তারপরে দেখলাম যে না, টুকটুকি কিন্তু কিছু ওকে হেল্প করে দিয়েছে, মানে বেগুন ফেগুন আলু ফালুগুলো কেটে দিয়েছে, যাতে একটু মারুর সুবিধা হয়। আচ্ছা, এইবার দেখা গেল যে আবার নিয়ে এসেছে তোমার পরোটা আর কচুরি। বাজার থেকে নিয়ে এসেছে, যে ওদের টিফিন দেবো, ওরা 10টার আগেই চলে এসেছে, তো ওদের তো টিফিন কিছু দিতে হবে, তো কী করবে, নিয়ে কিনে কিনে নিয়ে এসছে। এবার মারও ঠিক করতে পারছিল না কী খাবে। তার আগেও বলছিল যে চা টা খাওয়ার পরে আমাদের টিফিন খাওয়ার ব্যাপার, সোয়াবিনের তরকারি আর ভাত আগের দিনের ছিল, সেটাই খাবো ঠিক করেছি। তো প্রথমে ঠিক করতে পারছিল না যে ও ভাত খাবে না ওইসব কচুরি পরোটা খাবে। অ্যাকচুয়ালি ওকে বাইরের জিনিস খেতে বারণ করেছে সবাই, ভিউয়ার্সরা, ওর জন্যই ও ওটা ভাবছিল। কিন্তু ওর ইচ্ছে মনে যে একটু কচুরি আর একটু খাই। তারপরে আবার 4টে থালা নিয়ে এসে কচুরি আর পরোটা সব মিলে ভাগ করে খেলো। খাওয়ার পর বললো সোয়াবিনের তরকারি দিয়ে ভাতটা, সেটাও অল্প অল্প করে সবাই খেয়ে নিয়েছে। খেয়ে মোটামুটি পেটটা ভরে গেছে। তারপরে রান্না বান্না এটা সেটা করেছে। তো সেখানে হচ্ছে তোমার ভোলা মাছও করেছে আর চিকেনও করেছে, আবার দই মিষ্টিও এনেছে। তো এইবার হচ্ছে তোমার সেইগুলো হচ্ছে রান্না করে সেগুলোই মানে খাওয়া দাওয়া করেছে। তো খেতে একটু দেরিই হয়েছে। কেন দেরি হয়েছে? যে ওইগুলো খাবে, সেগুলো হজম হবে তারপরে। তো 10টার সময় যদি ওই কচুরি, ওই পরোটা মরোটা খায়, আবার ভাত সোয়াবিন খায়, তাহলে তো পরে খেতে একটু মানে দেরিই হবে। তো পরে ওগুলো খেয়েছে। তো একটা জিনিস দেখলাম যে অনুপম হচ্ছে ইয়েও নিয়ে এসছে, জিলিপি নিয়ে এসেছে। তো সেই জিলিপি দেখলাম যে টুকটুকির মুখে গুজে দিল। ঠিক আছে, খেতে খেতে। আর বললো যে বেশি জিলিপি আনেনি, আর একটা জিলিপি ছিল, সেটা মারু বললো আমার জন্য রেখে দাও, আমি খাবো। ঠিক আছে। তো এবার যেটা দেখলাম, টুকটুকিকে গুজে দিল মুখে, তাতে বুঝতে পারলাম যে ওদের মধ্যে শালি ভগ্নিপতির ভালোই সম্পর্ক আছে। মানে অনেক দিন ধরেই তো ওদের রিলেশন, মানে মারু আর অনুপমের অনেক দিন ধরেই রিলেশন। তো টুকটুকিও মনে হয় জানতো। তো জানাটা স্বাভাবিক, ওদের বাড়িতে যাতায়াতও ছিল। তো সেই জন্য টুকটুকির সঙ্গেও কিন্তু অনুপমের ভালো সম্পর্ক আছে, মানে শালির সঙ্গে যে ইয়ার্কি ফাজলামোর ব্যাপারটা সেটা আছে। আর এমনি আমরা জানি যে অনুপম বেশ একটু মস্তি করা ছেলে, মানে গোমড়ামুখো ছেলে নয়, যথেষ্ট ফ্রি এই দিক দিয়ে। তো মোটামুটি দেখলাম। তারপরে দেখলাম যে বৃষ্টি হচ্ছে। তারপরে দেখলাম রাজ কিছুটা সময় ক্যামেরা করলো, বললো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। আর এখন তো ওয়েদার এরকম, সবসময় বৃষ্টি হচ্ছে। তো অনুপম প্রথমে কাজের দিকে যেতে পারেনি, বৃষ্টি হচ্ছিল বলে, পরে আবার নাকি 1-1.5 ঘন্টার জন্য গেছিলো। আর তারপরে যেটা দেখলাম যে
তারপরে ওরা খাওয়া দাওয়া করেছে, তারপরে দেখলাম দইয়ের ভাঁড়, সেটা থেকে দই দেওয়ার জন্য বসেছিল। ওদের তখনও খাওয়া হয়নি, ও পমপম আর তোমার হচ্ছে মারুর খাওয়া আগে হয়ে গেছে, ওদের তখনও খাওয়া হয়নি। ওদের খাওয়া হলে তারপরে হচ্ছে দইটা দেবে। এবং চিকেনটা খুব ভালো হয়েছে। এটাকে বললো বলো তো, রাজ বললো, ঠিক আছে। এবার টুকটুকি ওর নিজের শাড়ি পরেই কাজ করতে বসে গিয়েছিল। তারপরে আবার মারু বলল যে না, তুই শাড়িটা ছেড়ে অন্য একটা শাড়ি পর, কারণ এই ওই রকম শাড়ি পরে কাজ করা যাবে না। তো ওই শাড়ি ছেড়ে ও শাড়ি পরেছিল এবং ঘোরাঘুরিও করেছে, কাজকর্মও করেছে ছিল। তারপরে ওরা বিকালে চলে গেছে। এবার যখন বিকালে চলে গেছে তখন মারু একা হয়ে গেছে। তো আবার যেই মারু একা হয়ে গেছে, ব্যাস ওর কিন্তু ডিপ্রেশন শুরু হয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, একা থাকতে এখন পারবে না, ওর জন্য ওর আশাটা ঠিক হয়নি, ঠিক আছে। তো তারপরে ও বলল যে সারাদিন হচ্ছে ওই যে মাছ কেটেছে, এটা করেছে, সেটা করেছে, ওই জন্য ওর পা কোমর সব কিছু যন্ত্রণা করছে, সব কিছু যন্ত্রণা করছে। তার জন্য শুয়ে আছে, আর ঘুমটাও ঠিকমতো হয়নি। আগের দিন ৫টার সময় শুয়েছে, আবার সকালবেলা ৮টার সময় উঠে পড়েছে, মানে ৩ ঘন্টা ঘুমিয়েছে। তো এই ৩ ঘন্টা ঘুমোলে এখন হবে? ও নিজেই কিন্তু মানে জ্ঞান পাপী, জ্ঞান দিচ্ছিল যে এই প্রেগনেন্সির সময় বেশি করে জল খেতে হয়, ভালো ভালো খাবার খেতে হয়, টাটকা খাবার খেতে হয়, ঠিকমতো খাবার খেতে হয়, আর তারপরে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হয়। ও নিজে জ্ঞান দিচ্ছিল। সেই সব জ্ঞান মনে হয় মায়ের থেকে শিখেছে। মা যেহেতু আশাকর্মী, এসবগুলো তো জানে, তো সেগুলো শিখেছে, শিখে ঠিকে জ্ঞানটা দিচ্ছিল। কিন্তু ও নিজে জানে যে ও উল্টোপাল্টা খায়, ঠিকমতো ঘুমায় না। হ্যাঁ, জলটা ও নাকি ঠিক পরিমাণে খায়, ও যেটা বলল। তাহলে চিন্তা করো, সমস্ত জানার পরেও যদি না খায়, তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে। আর বাইরে খাবার খেলেও কিছু বলার নেই। এখন একেবারে ওর ভরা মাস। এখন কবে কি হয়ে যায়, কোন সিচুয়েশানে কবে ও মা হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। এই সময় এই রিক্সে ওর এই বাড়িতে আসাটাই উচিত হয়নি আমার মনে হয়। টুকটুকি পরে আসতো, পরে দেখতো বাড়ি ঘরদোর, বা ও পরে এসে আবার ঘরদোর ঠিক করতো। এখন তো বেকার হয়েছে, কারণ এখন ওর বাচ্চা হওয়ার পর অন্তত ৩-৪ মাস ওর মায়ের বাড়িতে বড় করে নিয়ে তারপর ওর বাড়িতে আসার দরকার ছিল। ভাড়া বাড়িতে এক্ষুনি ওকে আসতে হবে না, তো কোনো মানে মাথা দিব্যি কেউ দেয়নি। তাহলে আমার মনে হয় যে এটা একদম রাইট ডিসিশন হয়নি। আর তারপরে দেখলে ও অসুস্থ মতো হয়ে পড়েছে, ওর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, এই হচ্ছে। আর বলে রাত্রিবেলা কোনো কাজ নেই। হ্যাঁ, রান্না বান্না সব রয়ে গেছে, আর কোনো কাজ থাকার কথাও নয়। তো বলছে এবার আমি একটু শুয়ে থাকি, একটু শরীরটা কেমন হচ্ছে, ঘুম হয়নি, ম্যাচ ম্যাচ। একটা জিনিস জানবে, রাত্রিবেলার ঘুমটা না তুমি কোনোভাবেই সকাল সন্ধে পূরণ করতে পারবে না, যতই তুমি ঘুমাও। আমার তো হয়, আমি জানি সকালবেলা যদি তুমি ঘুমানোর চেষ্টা করো, কিছু না কিছু কারণে, নয় ফোন আসছে, নয় এ ডাকছে, নয় ও ডাকছে, ঘুম তোমার ভেঙেই যাবে। তাই রাত্রির ঘুমটা সলিড ঘুম, সেই সময় তোমাকে কেউ ডিস্টার্ব করার নেই। কিন্তু তুমি যদি অন্য সময় ঘুমাও, তাহলে সেই ঘুমটা কখনো সলিড হয় না। আর এরকম ৫টায় শুয়ে ৮টায় উঠলে শরীর তো ম্যাচ ম্যাচ করবে। এই সময় পর্যাপ্ত পরিমাণে ঘুমের তো সত্যিই প্রচুর দরকার। তো যাই হোক, যেটা মারু বুঝেছে, এবং অত খাটাখাটনি করার পর কিন্তু ওর অস্বস্তি লাগছে। জোশের বশে করে ফেলেছে, ওদেরকে খাওয়াবে বলে, নিজের হাতে রান্না করবে বলে। ওই যে বলছিল মায়ের কাছ থেকে বেশি আদর খেয়ে বেশ এনার্জি তৈরি করেছে, এনার্জি নিয়ে এসে ও রান্না করতে লেগেছে। এই সময় এত করার দরকার নেই। আমার যখন সুযোগ সুবিধা আছে, আমার মা যখন আমার জন্য সব কিছু করে দিচ্ছে, আমার মা যখন আমার প্রায়োরিটি আছে, মায়ের কাছে আমি যেতে পারছি, এই করতে পারছি, সবই করতে পারছি, তাহলে আমি কেন শুধু শুধু ভুলভাল ডিসিশান নেব, তাই না? আমার তো মনে হয় যে এটা ভুল ডিসিশান হয়েছে। আমার মনে হয় ইমিডিয়েট ওর ওর বাপের বাড়িতেই চলে যাওয়া উচিত। ও যদিও বলেছে যে চলে যাবে, তাও আমার মনে হয় যে যত তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যাওয়া উচিত বাপের বাড়িতে। কারণ রিক্সে থাকার কোনো দরকার নেই। কারণ কখনো না কখনো অনুভব হচ্ছে দোকানে যাবে, সেখানে থাকবে, তো কখনো না কখন মারু একা। একা থাকার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। কোনো রিস্ক নেওয়ার দরকার আছে? একদম ভরা মাস, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তাই আমার মনে হয় তুই বেশি পাকামো না মেরে বল অনুপমকে তোকে বাপের বাড়িতে দিয়ে আসতে। সেখানে থাক, তুইও ভালো থাকবি, তোর মাও ভালো থাকবে, কেউ টেনশানেও থাকবে না, তুইও টেনশানে থাকবি না, ওরাও টেনশানে থাকবে না, তুইও ফ্রি থাকবি। তোর এখন এই কাজ করার সময় নয়। এত মাছ মাংস এনেছিস, তো আমার মানে যা মাছ টাছ এনেছিস, আমার তো মনে হচ্ছে বেশ কয়েকদিন এখানে থাকার পরিকল্পনা রয়েছে। তো যাই হোক, আমার মনে হয় যে এখনই তোর বাপের বাড়িতে চলে যাওয়া উচিত। আর ওর মায়েরও বলা উচিত যে মারু, তুই ওখানে একা থাকিস না, তুই এখানে চলে আয়। আসলে ওর মায়েরও তো অ্যাকচুয়ালি প্রচুর প্রেশার পড়ছে, ওই এখন যে আশাকর্মীদের প্রচুর প্রেশার, ওই যে কি আয়ুষ্মান কার্ড হচ্ছে, রেশন কার্ড টার্ডগুলো কী সব হচ্ছে, ওর জন্য প্রচুর খাটাখাটনি হচ্ছে। তো মারুর মাও আসলে পারছে না, এদিক করবে, ওদিক করবে, সেদিক করবে, তার জন্য মারুর মা পারছে না। তো মারুর মা যদি নাও পারে, রাজের মা কিন্তু প্রচুর হেল্প করে ওদের। তো সবাই আছে, কেউ না কেউ হেল্প করে দেবে,
ঠিক আছে, রান্নাটা মারুর মা করে, আর সমস্ত কিছু করার লোক আছে। এখানে আসলে তো মারুকে সমস্ত কিছু করতে হবে। মারু এখানে বললো যে ঘর ঝাড় দিয়েছি, বিছনা তুলেছে, মারুর বর এসে মুছে দেবে এই কথা বলছিল। তো বিছনা ঝাড় দেয়া এগুলো করারও তো কোনো দরকার নেই। এবার তোমরা বলতে পারো যে আমরা অনেকেই যখন আমরা প্রেগনেন্ট ছিলাম করেছি। যাদের উপায় নেই, যারা বিদেশে পড়ে রয়েছে, যাদের মা বাবার কাছে আসার কোনো না কোনো কারণে প্রবলেম, তাহলে সেই ক্ষেত্রে সে একা থাকছে, তার উপায় নেই, তাকে সমস্তটাই করতে হবে, রান্না থেকে ঘর মোছা থেকে বাসন মাজা থেকে সমস্তই করতে হবে। কিন্তু যার উপায় আছে সে জোর করে কেন করবে? ওকে তো কেউ বাধ্য করেনি ওর বাপের বাড়ি থেকে চলে আসার জন্যে, তাই না? তাহলে ও যখন এতদিন পর বাপের বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছে এবং এরম ভরা মাসে বাপের বাড়িতে সমস্ত কিছু ফেসিলিটিস পাচ্ছে, তাহলে শুধু শুধু চুলকে ঘা করার কি দরকার আছে নিজের বাড়িতে আসবে বলে? দুদিন পরে আসলেও তো একই ব্যাপার হবে, তাই না? তো বাচ্চা কাচ্চা হয়ে গেলে ধীরে সুস্থে আসুক, তাহলে কোনো অসুবিধা নেই। পাকামোটা কিন্তু ভালো নয়, অতিরিক্ত পাকামিটা ভালো নয়, দরকার নেই। রিস্ক জীবনে অনেক নেওয়া যাবে, এই সময় না। এটা আমার মনে হয় যে এটা আমার বলার দরকার, আমি তাই বলছি। ভিউয়ার্সরাও ওকে বলেছে, সবাই ওকে বলেছে যে তোমার মায়ের কাছেই থাকা ভালো, সেটাই শ্রেয়। তো নিশ্চয়ই চলে যাবে। তবে যত পরিমাণ মাছ এনেছে এটা দেখেই আমার মনে হচ্ছে যে ওর প্ল্যান প্রোগ্রাম বেশ কয়েকদিন থাকবো। অ্যাকচুয়ালি ওর কোথাও মন টিকছে না, একবার মনে হচ্ছে এখানে ভালো থাকবো, একবার বলছে ওখানে ভালো থাকবে, একবার মনে হচ্ছে ওইখানে যাবো, একবার মনে হচ্ছে ওইখানে যাবো, আর নানা চিন্তা ভাবনা করছে আর কি। আর মানে এই যে লাস্ট ভরা মাসে না আর সহ্য হয় না, মনে হয় যে কবে যে সোনাটার মুখ দেখবো, কবে যে আমার কোলে চলে আসবে। কারণ এই গরমের মধ্যে সত্যিই খুব কষ্টদায়ক। যাদের এই সময় বাচ্চা হয়েছে সবাই জানে, আমার ছেলে তো হয়েছে, আমি জানি। 2 তারিখে আমার ছেলে হয়েছে, তাহলে 2 তারিখ থেকে আজকে ক তারিখ? আজকের আমি যখন ভিডিও করছি 7 তারিখ হয়ে গেছে, ঠিক আছে? তো মারুর তো মানে এই জুলাই মাসেই হবে। তো জুলাই মাসে যাদের বাচ্চা হয় এই ভরা গরমে, তারা জানে কী অবস্থা। আর তারপরে বাচ্চা হওয়ার পরে শি করবে, আর এদিকে বৃষ্টির জল, একটা জামা কাপড় কাঁথা কিছু শুকাবে না। তো এখন অবশ্য সেই কাঁথা, তারপরে নেংটু এইসব নেওয়ার আর নেই। মানে আমরা কী করতাম, শাড়ি ঠাড়ি ছিঁড়ে ওই ন্যাকড়া বানিয়ে সেগুলোকে ন্যাঙট করে পরাতাম, সেগুলো নেংটু না কি বলে, সেই পরাতাম। তো এখন তো নেই। একদিন সেদিনকে দেখছিলাম আর কি, লিটনের যে হয়েছে বাচ্চাটা, মেয়ে হয়েছে, ওই পিয়স্মিতার জায়ের যে মেয়ে হয়েছে, সেখানে দেখলাম যে ওগুলো কিনে এনেছে, তোয়ালের মতো সেট পাওয়া যায়, ওগুলো কিনে নিয়ে এসছে, ওগুলোকে ধুয়ে দিতে বললো, তো একসঙ্গে 12টা নিয়ে এসেছে। তো ওইগুলোই লাগে এখন, ওগুলোই পরায়, কারণ এখন তো বাচ্চা মানে একদম ছোট, হাত পা নরম নরম। তো সেই জন্য হচ্ছে তোমার ওরকম নরম জিনিসই পরাতে হয়। কোনো প্যান্ট পরানোর জন্য ইলাস্টিক মিলাস্টিক এইসব প্যান্ট ফ্যান একদম চলবে না, হাগিস ফাগিস একদম নয়। ওই নাঙুটি পরিয়ে রাখলে, ওই যে শি করলে আবার খুলে দিলে আবার পরালে, এরকম এরকম করে করেই চালাতে হবে। তো যাই হোক, ওদের কথা বলতে গিয়ে মনে পড়লো, বাবা রে বাবা, সেই লেভেলের ভিডিও করছে, মানে কন্টেন্ট ক্রিয়েটার বলে, মানে যবে থেকে প্রেগনেন্ট হয়েছে সেই সময় থেকে তো ভিডিও শুরু করেছে। ইভেন কেবিন নিয়েছিল শুধুমাত্র ভিডিও করবার জন্য, সেই কেবিনে বর বউ থাকতে পেরেছে, তার সঙ্গে ও যা ভাসুর, ওই যা দেওর, অন্য দেওর ননদ সব ভর্তি, সেখানেই খাওয়া দাওয়া, সেখানেই ধোসা খাওয়া, সেখানেই এই খাওয়া, কি করে যে ওখানে অ্যালাউ করে আমি জানি না। সেগুলো সমস্ত কিছু করেছে, সেগুলো ভিডিও করেছে, ভিডিও করে ছেড়েছে। এমনকি যখন মানে পুরো বাচ্চা হবে সেই সময়, মানে বাচ্চা হতে যাবে তার আগে বলছে স্ট্রাইক মারবে সবাইকে। ঠিক আছে, কেন স্ট্রাইক মারবে না, ওদের চ্যানেলের ভিডিও ওরা ছাড়তে না ছাড়তেই অন্য চ্যানেল ক্রিয়েট করে সেই ভিডিওগুলো ছাড়ছে। তার জন্য আমি বুঝে পাই না, তারাই বা কি, তাদের নিজস্ব কোয়ালিটি নেই? ওদের ভিডিও আর কি, ওদেরই জিনিসপত্র একদম ডাইরেক্টলি ছেড়ে দিচ্ছে, নিজেরা অন্য একটা আইডি ক্রিয়েট করে ওদের নাম দিই। এইভাবে পয়সা কামিয়ে কী লাভ? নিজে ক্যাপেবিলিটি থাকে, নিজে নিজে করো, ঠিক আছে? তো ওই ভিডিও ছেড়েছে, তাই জন্য বললো যে ওখানে বসে বসে যে সব কটাকে একধাসে স্ট্রাইক মারবো, মানে স্ট্রাইক খেলাও খুব হয়েছে। তবে এই সব চ্যানেলগুলোরও আমি মানে বুঝতে পারি না যে কি দরকার আছে, নিজেদের কিচ্ছু দেখাবে না, শুধু এদের সব জিনিসগুলো এরা ছাড়তে না ছাড়তেই তারা ভিডিও দিয়ে দেবে, দিয়ে তার ভিডিওগুলো দেখবে। তারা তো বুঝতেই পারে না, মানে আমিও তো বুঝতে পারি না, আমার কাছে এরকম আসে, আমি কার কী চ্যানেল, সেই চ্যানেলে তারপরে দেখি যখন সাবস্ক্রাইবার কম, তখন বুঝতে পারি এটা অন্যদের চ্যানেল।
বুঝতে পারছো? এরকম আসছে। তো তারা সেই মানে বাচ্চা হতে যাওয়া, সেখানে ওই কেবিনে থাকা, সবাই মিলে হই হল্লা করা, তারপরে হচ্ছে আটপৌরে করে শাড়ি পরে, মানে আমি বুঝে পাই না সিজার হওয়ার ২ দিন পর, আমাদের তো ৭ দিন লেগেছিল ছাড়তে। তারপরে হচ্ছে সেই অবস্থায় মানে পেট ধরে, ধরে নামছিলাম আমরা। আর এরা এখন শাড়ি পরেছে ওই অবস্থায়। শাড়ি-ঠাড়ি পরে বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে একেবারে সেই গাড়িতে বেলুন দেয়া, বাড়িতে বেলুন দেয়া, ব্যান্ড পার্টির মতো করা, তারপরে সেই ফুল ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে ঘরে ফুল, অথচ বাড়িতে ওদের একটা পোষ্য আছে, তার জন্য সেগুলো খারাপ, তারপরেও সেগুলো করে ফুল ফুল দিয়ে সাজিয়ে পুরো ঘর ডেকোরেট করে বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে, সে মানে কি বলবো, শুধু ফটো তোলা আর ভিডিও করা। আর ভিডিও করা শুধু নয়, ভিডিও করে করে সঙ্গে সঙ্গে আপলোড করা। কত যে ভিডিও করেছে ছোট 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 করে, কি গিফট দিচ্ছে, মুখ দেখছে। আচ্ছা, আগেকার দিনে আমরা জানতাম যে মানে ঠাকুমা দাদু বা দিদিমা দাদু এরা সব মুখ দেখে দেখে জিনিসপত্র দেয় বাড়িতে আসলে। তা এখন দেখছি কাকু কাকিমা হাড় নিয়ে বসে পড়েছে, মানে অন্নপ্রাশন পর্যন্ত ওয়েট করছে না, আসতে না আসতেই হাড় মার জামা মামা এটা সেটা সমস্ত গিফট পাচ্ছে, রূপোর পদ্ম ব্রেসলেট অমুক তমুক, ওই গিফট সেশন চলছে, ঠাকুমা এই দিচ্ছে, দাদু এই দিচ্ছে, কাকু এই দিচ্ছে, কাকা এই দিচ্ছে, এই সব হচ্ছে। আর সারাক্ষণ ওই ফটো। আর সবথেকে বড় কথা, চিন্তা করো একটা বাচ্চা দুধের শিশু আলতা মানে জল করে তাতে পা ডুবিয়ে তা দিয়ে আবার হচ্ছে তোমার কাপড়ে ছাপ দিয়েছে, মানে কতটা রিক্স এদের, মানে ২-৩ দিনের বাচ্চা তাদেরকে আলতায় পা ডোবাচ্ছে, চিন্তা করতে পারছো? করে আবার সেইটা হচ্ছে পায়ে ছাপ দিচ্ছে, কি না লক্ষ্মী প্রবেশ করছে, হ্যাঁ, মুখটা ঢাকা আর পাটা খুলে আর ওরকম করে করছে, মানে সমস্ত কিছুই মানে সোশ্যাল মিডিয়ার জন্য। এতটা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করবার ভুকা আমি সত্যিই দেখিনি, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে সেকেন্ডে সেকেন্ডে ভিডিও করছে। হ্যাঁ, তেমনি দাদু তেমনি ঠাকুমা, সব কটা। অ্যাকচুয়ালি ওরা বাইরে কোনো কাজ করে না, ওরা যা এই কন্টেন্টের মাধ্যমেই ওদের সব কিছু চলে, তাতেই ২ ভাই কিছু করে না, ২ বউ, মানে ২ ভাই ২ বউ মিলে সব সময় কন্টেন্ট করছে, বুঝেছো? অন্য কিচ্ছু করে না। তো সারাদিন এই নিয়ে ব্যস্ত আছে, ওদের মানে ফটোগ্রাফারই আছে, সারাক্ষণ ভিডিও করো, শ্যুট করো আর এডিট করো, শ্যুট করো এডিট করো, পয়সা দিয়ে রেখেছে মনে হয় কাউকে। তো যাই হোক, তো সেটা দেখেছি, তো তাই বলছি মারু তো কিছু কন্টেন্ট সেই অর্থে করছেই না, মানে সেরকম শর্টস বা সেরকম কিছু করছেই না, ওদের অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি করার লোক আছে, সেটা আমি বুঝতে পারলাম। তো যাই হোক, মোটামুটি মারুর সুস্থতা কামনা করি, চাই যে মারু খুব ভালোভাবে সুস্থভাবে বাচ্চাটা প্রসব করুক, ভালো থাক সুস্থ থাক মা বাচ্চা তাড়াতাড়ি, কারণ সবারই খবর পেয়ে যাচ্ছি এর মেয়ে হয়েছে, ওর মেয়ে হয়েছে, না ও সুস্মিতার কী হয়েছে এখনও জানি না, মোটামুটি বাচ্চা হয়েছে, সবাই মা হচ্ছে, তা চাই আমরা মারুও তাড়াতাড়ি মা হোক, আমরাও দেখি তাড়াতাড়ি। তো মারু যদি আমাকে আন্টি বলে তাহলে হচ্ছে তোমার দিদুন হয়ে যাব। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো শুভকামনা অনেক রইল। আর মারুকে বলবো রিস্ক নিস না, তাড়াতাড়ি মায়ের কাছে চলে যা, এটাই তোর জন্য মঙ্গল হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।